গণভোটের সূচনাকারী হলো বিএনপি, গণভোট অমান্যকারীও হইল বিএনপি। যদি বাংলাদেশের আদালত তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তাহলে এই ক্ষেত্রে তাদের উচিত হবে সরকারের বিরুদ্ধে রায় দেওয়া। আর উপর দিকে যেভাবে থুতু দিচ্ছেন, আমি কোয়াইট শিওর এই থুতু আপনাদের নিজের গায়েই কয়দিন পরে ঘুরে এসে পড়বে। তো অপেক্ষা করেন থুতু নিজের গায়ে আসা পর্যন্ত। একেবারে সুইজারল্যান্ড থেকে শুরু করে সর্বশেষ শ্রীলঙ্কা পর্যন্ত এই 26টা দেশে একটা উদাহরণ নাই যে পৃথিবীতে মানুষ গণভোটের রায় মানে নাই, এরকম কোন উদাহরণ দুনিয়ার ইতিহাসে আর একটাও নাই। একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি মাস্ট টেক রেসপন্সিবল অ্যাপ্রোচ। রেসপন্সিবল অ্যাপ্রোচ যদি না হয়, আপনি গণভোট চাইলেন, গণভোটের পক্ষে আপনি প্রচারণা চালালেন, আইন হলো, সকলেই পার্টিসিপেট করলাম, এখন বলেন জনগণ না বুঝে নাকি ভোট দিয়ে দিয়েছে। আরে কি সেইম! এটা লজ্জারও তো একটা সীমা থাকা দরকার। এবং লজ্জা হলো ইমানের, এটা যাদের থাকবে না এদেরকে আমার সিনিয়র ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব বলতেন, দেয়ার আর সাম মিসাইল হুইচ আর আনগাইডেড মিসাইল। আপনি যদি মিসাইল ছুড়েন আর মিসাইলের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে না পারেন, এই মিসাইল কার বাড়িতে কোন শিশুকে কোন নারীকে হত্যা করবে এটা আপনি কোনোদিনই খুঁজে পাবেন না, কারণ দিস ইজ হোয়াট ইজ অ্যান আনগাইডেড মিসাইল। সবচাইতে বড় প্রশ্ন হলো যে সারা দুনিয়াতে যে কয়টা পদ্ধতিতে মানুষ তাদের মতামত প্রকাশ করে, তার মধ্যে একটা হলো গণভোট। গণভোট ছাড়াও মতামত প্রকাশের আরো বিভিন্ন মাধ্যম আছে। গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব এটাও একটা মাধ্যম, নির্বাচন একটা মাধ্যম, সরাসরি ভোট দেওয়া এটা আরেকটা মাধ্যম। একসময় আমাদের দেশে প্রেসিডেন্সিয়াল ফরম্যাট অফ গভর্নমেন্ট ছিল, যখন সরাসরি প্রেসিডেন্টকে ভোট দেওয়া হতো। আমরা এখান থেকে চেঞ্জ করে পার্লামেন্টারি ফরম্যাটে গেলাম। পার্লামেন্টারি ফরম্যাটে আমরা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির পার্ট হিসেবে প্রতিনিধিদেরকে ভোট দেই, প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে আরেকজন প্রধানমন্ত্রী বানান। দুনিয়ার ইতিহাসে যে সমস্ত জায়গায় গণ অভ্যুত্থান হয়েছে কিংবা বিপ্লব হয়েছে, ওই সমস্ত জায়গায় পরবর্তীতে আমূল পরিবর্তনের সূচনা হয়েছে। রিসেন্টলি যে সমস্ত জায়গায় জনগণ তার মত প্রকাশ করেছেন, সিস্টেমের বাইরে গিয়ে মত প্রকাশ করেছেন। ইলেকশন সিস্টেমেটিক ওয়েতে মত প্রকাশ করে, কিন্তু গণ অভ্যুত্থানে সিস্টেমের বাইরে গিয়ে মত প্রকাশ করে, বিপ্লবে সিস্টেমের বাইরে গিয়ে মত প্রকাশ করে। এগুলো মিশরে করেছেন, এগুলো ফ্রান্সে করেছেন, এগুলো আমাদের আশেপাশের দেশগুলোতেও করেছেন। শ্রীলঙ্কাতে হয়েছে, নেপালে হয়েছে, ভিন্ন কায়দায় ভিন্নভাবে মত প্রকাশ করেছে। এখন প্রশ্ন, এই গণভোটের লেজিটিমেসি কি? গণভোটের রুটটা কোথায়? আমাদের দেশের সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে বলা আছে, এখনকার সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। তাহলে এই সংবিধানটা জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। আর রাষ্ট্রটা কি? রাষ্ট্রটা হলো বাংলাদেশে কি একক, স্বাধীন এবং সার্বভৌম প্রজাতন্ত্র। দেখবেন পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের মিস্টার হোম মিনিস্টার তিনি বলছেন যে বাংলাদেশের সংসদ নাকি সার্বভৌম। এটি একটি ভুল তথ্য। বাংলাদেশের সংসদ সার্বভৌম সংসদ নয়। একমাত্র বাংলাদেশে জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক। তাহলে সংসদ সার্বভৌম নয় কেন? কারণ আর্টিকেল 65-এ বলা আছে
সংবিধানের 65-এ বলা আছে পার্লামেন্ট কি করবে, কোন কাজটা করতে পারবে। বলা হচ্ছে সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে। সংবিধানের বিধানাবলী সাপেক্ষে হতে হবে। এমন কোনো কাজ পার্লামেন্ট যদি করেন যা সংবিধানের বাইরে, তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এটাকে অসাংবিধানিক ঘোষণা করে দিবে। অতীতে 8ম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 7ম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 13তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 16তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 15তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে। এগুলো তো পার্লামেন্টেই পাশ হয়েছিল। তাহলে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলল যে, এর অর্থ হলো এটা পার্লামেন্টে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। বাংলাদেশের পার্লামেন্ট সভারিন না। বাংলাদেশের পার্লামেন্ট যে সভারিন না, বাংলাদেশের সুপ্রিম কোর্ট এটা বলছেন। দেখেন, আমি পড়ে শোনাই ষোড়শ সংশোধনীর রায়ের অংশ। Only the people are sovereign and only the constitution is supreme. All other institutions are merely the institutions or agencies to fulfill the greatest purposes enunciated in the constitution. সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে শুধুমাত্র জনগণই সার্বভৌম, আর সংবিধানই সুপ্রিম। আর পার্লামেন্ট বলি, সরকার বলি, বিচার বিভাগ বলি, এগুলো সব হলো সংবিধানের অধীনে আলাদা আলাদা অঙ্গ। এগুলো সুপ্রিম না। এটা একটা আরেকটাকে চেক দেয়। পার্লামেন্ট যদি বেআইনি কাজ করে, সুপ্রিম কোর্ট চেক দেয়। সুপ্রিম কোর্ট যদি এমন কোনো কাজ করতে পারবে না যা পার্লামেন্টের উপর বাধ্যকর, ডাইরেকশন দিতে পারবে না। আবার সরকার যদি এমন কোনো বেআইনি কাজ করে, সুপ্রিম কোর্টে গেলে স্টে হয়ে যায়। তাহলে সুপ্রিম কোর্ট, সরকার, পার্লামেন্ট, তিনটার একটা ট্রায়াঙ্গেল মিলে রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে তিনটার একটাও সভারিন না, একটাও সার্বভৌম না। সার্বভৌম হলো এস পার আর্টিকেল 7 এবং বাংলাদেশের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ বলে শুধুমাত্র সার্বভৌম হলো জনগণ। এখন পরবর্তী প্রশ্ন, গণভোট হলো জনগণের এইরকমই ইচ্ছার ডাইরেক্ট বহিঃপ্রকাশের নাম হইল গণভোট। আচ্ছা, বাংলাদেশে কি গণভোট ছিল? ছিল না। 72 সালের সংবিধানে কোনো গণভোট ছিল না। গণভোট আসলো কখন? প্রথম গণভোট আনলেন সেকেন্ড প্রক্লেমেশন অর্ডার, 5th অ্যামেন্ডমেন্ট অর্ডার অফ 1978। বাংলাদেশ সংবিধানের গণভোটের বিধান প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যোগ করেন, এটা 1978 সালে। 15th অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড প্রক্লেমেশন, 15th অ্যামেন্ডমেন্ট অর্ডার 1978। এটা দিয়ে বললেন বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ 8, অনুচ্ছেদ 48, অনুচ্ছেদ 56 এবং অনুচ্ছেদ 142, এগুলো যদি সংশোধন করতে হয় তাহলে 142-এর অধীনে গণভোট ছাড়া সংশোধন করা যাবে না। এটা যোগ করলেন 1978। কিন্তু ইন্টারেস্টিং, বাংলাদেশে প্রথম গণভোট হয়েছে 1977। সংবিধানে আসার আগে 30 মে 1977 বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোটের প্রশ্ন কি ছিল? আমি এবার প্রশ্নে ঢুকছি। আমাদের বন্ধুরা বলছেন আমাদের এখনকার গণভোটের প্রশ্নটা নাকি স্পষ্ট না, এই জন্য জনগণ না বুঝে ভোট দিয়ে দিয়েছে। এইটার উত্তরটা দেখেন। এই প্রথম গণভোটের বিধান কি ছিল এবং প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা আমি পড়ছি। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তার অনুসৃত নীতি কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? তো নীতি কি? কয়টা নীতি? আমরা কেউ বলতে পারবো যে এই কয়টা নীতি? কেউ বলছেন 19 দফা। জনগণ 19 দফা জানে? এই প্রশ্নটা কি সুস্পষ্ট হইল না অস্পষ্ট হইল? আপনারা আমি আবার পড়ি, আপনারা বুঝেন। এগুলো ক্যালকুলেশন, একেবারে ম্যাথমেটিক্সের মতো ক্যালকুলেশন। এগুলো গরম বক্তৃতার ক্যালকুলেশন না। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি, দেখেন তো দেখি অনুসৃত নীতি কতগুলা। ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? কর্মপন্থা কয়টা? অনুসৃত নীতি কয়টা? এই প্রশ্নের কিন্তু উত্তর খুঁজে পাওয়া বড়ই কঠিন। প্রথম গণভোট গেল। দ্বিতীয় গণভোট বাংলাদেশের ইতিহাসে 21 মার্চ 1985।
এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন, উনি এসে আরেকটা গণভোটের আয়োজন করলেন। এই গণভোটটা কি? এই গণভোটের প্রশ্ন আমি পড়ছি 1985 সালের গণভোটের প্রশ্ন। দেখেন, আপনি কি রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন এবং আপনি কি চান যে নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই প্রশাসন চালিয়ে যান? তাহলে প্রথম প্রশ্নটা কি? রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন? তো রাষ্ট্রপতির এরশাদের নীতি তো বহু কিছু, সবটাকেই সমাধান করেন কিনা এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হচ্ছে। তৃতীয় গণভোট 15 সেপ্টেম্বর 1991 সালে বেগম খালেদা জিয়ার আমলে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় ফর্ম, পার্লামেন্টারি ফর্মে আসার সময় আরেকটা গণভোট হয়। সেখানে প্রশ্ন কি? সেখানে প্রশ্ন হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল 1991 এর রাষ্ট্রপতির কি সম্মতি দেওয়া উচিত কি না। তো দ্বাদশ সংশোধনী বিলে কি আছে? দ্বাদশ সংশোধনী বিলে কি আছে বাংলাদেশের সাধারণ জনগণ জানে? এটা জানা সম্ভব? আমাদের মতো উকিল মুক্তার রাজনৈতিক দলের লোকেরা না জানা সম্ভব? বাকি তেতুলিয়ায়, টেকনাফে, কোথায় কোন গ্রামের মহিলা সে কি জানে দ্বাদশ সংশোধনী বিলে কি আছে বা কি নাই? তাহলে প্রথম গণভোটের প্রশ্নটা ভ্যাগ, দ্বিতীয় গণভোটের প্রশ্নটা আরো ভ্যাগ, তৃতীয় গণভোটের প্রশ্নটা আরো স্পষ্ট, চতুর্থ গণভোট হলো যা আমরা করলাম। এইটার প্রশ্নটা দেখে নিন। এটার প্রশ্নটা কি? এটার প্রশ্নটা হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্ন বর্ণিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? 1, নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার হবে। আপনি কি এটার সাথে একমত? 2, আগামী জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে, একটা উচ্চকক্ষ হবে, একটা নিম্নকক্ষ হবে। উচ্চকক্ষের সদস্য হবে 100 জন। 100 জনের ভিতরে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে। আপনি কি একমত? 3, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার, কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন সহ বেশ কয়েকটি বিষয়ে আপনি কি একমত? জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো তার ইচ্ছা অনুযায়ী করবে। আচ্ছা, এই যে 4টা প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনালাম, একটা হলো 1977 সাল, একটা হলো 1985 সাল, একটা হলো 1991 সাল, একটা হলো 2026 সাল। এই 4টা প্রশ্নের ভিতরে 26 সালের গণভোটের প্রশ্নটা সবচাইতে সুস্পষ্ট আকারে জিজ্ঞাসা করা হয়েছে। কোথায়? আপনারা যে গণভোটের আয়োজন করেছিলেন সেখানে বলেছেন কি, মেজর জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে কি আপনি একমত? এটা কোনো সুস্পষ্ট প্রশ্ন হলো? 85 সালে এরশাদ সাহেবের সঙ্গে গৃহীত সকল নীতি পদ্ধতির সঙ্গে একমত, এটা কি সুস্পষ্ট প্রশ্ন হলো? 91 সালে দ্বাদশ সংশোধনীতে গৃহীত সংবিধানের বিলের সাথে আপনি একমত কি না স্পষ্ট হলো? নাকি তত্ত্বাবধায়ক সরকার আপনি মানেন কি মানেন না এটা স্পষ্ট হলো না? তাহলে যে বলছেন যে জনগণ না বুঝে ভোট দিয়ে দিয়েছে, আমি খুব অবাক হই এদের আর্গুমেন্ট দেখে। এদের আর্গুমেন্টেটিভ ক্যাপাসিটি ইজ ভেরি পোর। কেন জানেন? এখন আমরা যদি বলি বিএনপির 31 দফা না বুঝে জনগণ দানের শেষে ভোট দিয়ে দিয়েছে, কি হবে? কথাটার উত্তরটা কি হবে? এই 4টে প্রশ্নের উত্তর ব্যালটে ছিল না? 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্ন আমরা যদি না বুঝে জনগণ ভোট দিয়ে দিয়েছে আর্গুমেন্ট করেন, তাহলে 31 দফা জনগণ বুঝে ভোট দিছে আপনাদের? তাহলে বোঝা যাচ্ছে এই গণভোটের সোর্স হইল সংবিধান, গণভোটের সূচনাকারী হইল বিএনপি, গণভোট অমান্যকারীও হইল বিএনপি। এখন তারা কি পারবেন এটা করতে? অতীতে যখনই অমান্য করেছেন তখনই ক্রাইসিস হয়েছে। আমি দেখাচ্ছি আপনাকে কোথায় ক্রাইসিস হয়েছে। বড় ধরনের ক্রাইসিসের জন্ম হয়েছে কখনো সাংবিধানিক ক্রাইসিস, কখনো পলিটিক্যাল ক্রাইসিস। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে নির্বাচন হয় তার আগে 3 জোটের রূপরেখা হয়। এই 3 জোটের রূপরেখা
91 সালে ক্ষমতায় আসার পরে তারা বেমালুম ভুলে গেছে। 91 সালে এসে একটা গণভোটের আয়োজন করে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসছে। এইটা পরবর্তীতে না মেনে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম কন্টিনিউ না করার কারণে যে সংকটের তৈরি হয়েছিল, 1996 সালে একটা সেইম ইলেকশন করে এই সংকট থেকে বের হয়ে গিয়ে 96 সালেই মাত্র 15 দিন সংসদে থেকে গভীর রাতে তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে পাশ করে ওই সংকট থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেতে হয়েছে। তা আপনারা আবার করবেন এটা? আবার গভীর রাতে পার্লামেন্ট বসিয়ে আরেকটা গণভোটের রায় মানার চেষ্টা করবেন? আশ্চর্য ব্যাপার। ওই সময় কি হয়েছিল জানেন? বাংলাদেশের ইতিহাসে সময় শেষ নাকি? আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে পার্লামেন্ট বয়কট নামে একটা কেস আছে, পার্লামেন্ট বয়কট কেস। যখন মাগুরাতে উপনির্বাচন হলো, খুবই বাজে উপনির্বাচন হলো, সকলে আন্দোলন করলো। আওয়ামী লীগ, জামাত ইসলামী, জাতীয় পার্টি পার্লামেন্ট থেকে বয়কট করলো। পার্লামেন্ট বয়কট করে পার্লামেন্টে গেল না। 90 দিন পার হয়ে গেল। বাংলাদেশের সুপ্রিম কোর্টে একটা রেফারেন্স চালু করলেন। রাষ্ট্রপতি জিজ্ঞাসা করলেন, 90 দিনের বেশি ওনারা পার্লামেন্টের বাইরে আছেন, ওনাদের পার্লামেন্ট সদস্য আছে কি নাই? এটাকে বলে পার্লামেন্ট বয়কট কেস। বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম রেফারেন্স। ওই রেফারেন্সে প্রথম উত্তর এসে সকলেই বয়কট করলো, ক্রাইসিস হলো, আন্দোলন হলো, কিন্তু একটা নির্বাচন হলো, কেউ পার্টিসিপেট করলো না। অবশেষে রেজাল্ট কি হলো? তত্ত্বাবধায়ক সরকার আপনারা গভীর রাতে পাশ করা ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পান নাই। দ্বিতীয় গণভোট 1985 সালে যে গণভোট অনুষ্ঠিত হয়, এরশাদ সাহেব করেন, এটাতেও তেমন কোনো পার্টিসিপেশন ছিল না, কেউ অংশগ্রহণ করে নাই, একতরফা গণভোট, কিন্তু অনেক ভোট কাস্ট দেখানো হয়। অবশেষে সেই ভোটে কি হয়? শেষ পর্যন্ত 90-এর গণঅভ্যুত্থান হয় এবং এরশাদ সাহেব বাধ্য হন চলে যেতে। আবার 1991 সালে বেগম খালেদা জিয়া এসে যে গণভোট করেন, ওই গণভোটের রায় মেনে নিয়ে তারা পার্লামেন্টারি গভর্নমেন্ট চালু করেন। কিন্তু সেখানেও 91 সালে এসে 96 সালে এই সিস্টেমটা ঠিক রাখতে পারেন নাই। সবচাইতে জটিল প্রশ্ন, গতকালকে দেখলাম আমাদের মিস্টার হোম মিনিস্টার বলেছেন যে গণভোট বৈধ। শুনেছেন কালকে? উনি আইনের একটা নীতি আছে, এটাকে বলে ফ্যাক্টাম ভ্যালিড। আপনারা দেখবেন একটা ইংরেজি শব্দ এখন উনি ব্যবহার করেছেন, এটা মূলত ল্যাটিন শব্দ, ফ্যাক্টাম ভ্যালিড। ফ্যাক্টাম ভ্যালিড মানে হলো এটা যেটা আসলে বৈধ না, কিন্তু হয়ে গেছে তাই বৈধ। কেমন কি? যেমন আপনি অপ্রাপ্ত বয়স্ক একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে ফেলেছে, সন্তানের জন্ম হয়ে গেছে, আইনে বলা আছে 18 বছর আর 21 বছর, কিন্তু বিয়ে করে ফেলেছে 15 বছর আর 17 বছর। বিয়েও করে ফেলেছে, সকলে দাওয়াত খেয়ে ফেলছে, অনুষ্ঠানও হয়ে গেছে, সন্তানের জন্ম হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের আইনে একটা নীতি বলে, এটাকে বলে ফ্যাক্টাম ভ্যালিড। ফ্যাক্টাম ভ্যালিড হলো বিয়ে যেহেতু হয়ে গেছে, সকলেই যেহেতু মেনে নিয়েছে এবং যেহেতু সন্তানের জন্ম নিয়েছে, আইন অনুযায়ী 18 এবং 21 বছর না হলেও এই বিয়েটা বৈধ বিয়ে। তো বাংলাদেশের এই পার্লামেন্ট যে গণভোট হয়েছে, উনি কালকে স্বীকার করেছেন, প্রথম দেখলাম ফ্যাক্টাম ভ্যালিড হয়েছে। ফ্যাক্টাম ভ্যালিড যদি স্বীকার করেন, তাহলে অবশ্যই আপনাকে সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকতে হবে। কারণ কি? কেন ডাকতে হবে? কারণ এখানে দেখেন, ফ্যাক্টাম ভ্যালিড স্বীকার করে তো বিপদেই পড়ছে। আমরা এটা নিয়ে এখন অনেক কথা বলবো। দেখেন, গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তর প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট সূচক হইলে কি হবে? তো স্বীকার করছেন তো গণভোট হয়েছে, বলেন এটা বৈধ তো। কালকে দেখবেন বারবার বলছেন বৈধ তো ফ্যাক্টাম ভ্যালিড, এই কারণে বৈধ তো ফ্যাক্টাম ভ্যালিড যদি বৈধ হয়, তা পরবর্তী কাজ কি আপনাদের কাজ হলো গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট সূচক হইলে কি করবেন? নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। তাহলে এখন গঠন করেন, এখন ডাকেন। বলছেন তো বৈধ, তাহলে ডাকেন না কেন? এখন ডাকতে হবে। যদি না ডাকেন, তাহলে আপনি এটাকে নিজের বিরুদ্ধে নিজে অবস্থান নিতে হবে।
আশ্চর্য কাণ্ড কারখানা। আরেকটা, আমার সময় শেষ, আর অল্প কথা বলি, আমি শেষ করে দিচ্ছি। দেখেন, খুবই আশ্চর্যজনক ব্যাপার। ইন্দিরা গান্ধী একসময় প্রাইম মিনিস্টার ছিলেন 1971 সালে। থাকা অবস্থায় রাজনারায়ণ নামে এক লোক ছিল, তার সঙ্গে ইলেকশনে দাঁড়ায়। ইলেকশনে দাঁড়ানোর পরে ইন্দিরা গান্ধী জিতে যায় 11,173 ভোটে ইন্দিরা গান্ধী জিতে যায়। তখন তিনি প্রাইম মিনিস্টার। রাজনারায়ণ গিয়া হাইকোর্টে মামলা করে যে ভুয়া ইলেকশন করে ইন্দিরা গান্ধী আমার হারাই দিচ্ছে। হাইকোর্ট বলে কথা ঠিক, ইলেকশন ভুয়া, ইন্দিরা গান্ধী ভোট জালিয়াতি করে রাজনারায়ণকে হারিয়ে দিয়েছে। এর বিরুদ্ধে ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার তখন সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্টে আপিল করলে পরে সুপ্রিম কোর্ট আপিল পেন্ডিং থাকা অবস্থায় ইন্দিরা গান্ধী সংবিধান পরিবর্তন করে গেলেন। যেহেতু প্রাইম মিনিস্টার, ভারতের ইতিহাসে সবচাইতে চাতুরীপূর্ণ কাজ এটা। তার বিরুদ্ধে মামলা, হাইকোর্টে মামলা হেরে গেছে। এই সময় সংবিধান সংশোধন করে বলতেছে নির্বাচন নিয়ে কোনো আইন কিংবা কোনো আদালত কোনো ধরনের কোনো আদেশ দিতে পারবে না। সুপ্রিম কোর্ট বলছে এই যে সংশোধনী আপনি করলেন, সংশোধনী করে এই কথা বললেন যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই সংশোধনীকে ভারতের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিল। ইন্দিরা গান্ধী কিন্তু তখন সিটিং প্রাইম মিনিস্টার। একটা বিরাট ক্রাইসিস দেখা দিল। আমার মনে হয় এখন আমাদের আদালতে যে জিনিসটা পেন্ডিং আছে, গতকালকে ওনারা বলেছেন যে আদালতে পেন্ডিং আছে, আগামী 19 তারিখে আদালত খুলবে। খোলার পরে আমরা আশা করছি সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের প্রশ্ন উত্থাপিত হবে। যদি বাংলাদেশের আদালত তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তাহলে এই ক্ষেত্রে তাদের উচিত হবে সরকারের বিরুদ্ধে রায় দেওয়া। গণ অভ্যুত্থান কি সংবিধান মেনে হয়? জগতে কোথাও শুনছেন কেউ এই কথা বলে যে গণ অভ্যুত্থান হয়েছে সংবিধান মেনে? সংবিধান মেনে তো গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থান হয়েই তো বাইরে থেকে, এবং একইভাবে এখানে বাইরে থেকে হয়েছে। এখন এটাকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়েছেন। আমি আপনাদেরকে লাস্ট অনুরোধটুকু এটাই করার, আমার কনক্লুশনটা এটা যে যদি গণভোটের ফলাফল মেনে নিয়ে সংবিধান সংস্কার সভার বা পরিষদের অধিবেশন ডাকা না হয় এবং সংস্কার থেকে সরে যাওয়া হয়, সংবিধান সংস্কার সভার অধিবেশন চলার কথা 180 দিন, 180 দিন পরে এটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা, তারপরে 180 দিনের পরে আর 30 দিন পরে উচ্চকক্ষ হয়ে যাওয়ার কথা পার্লামেন্ট ভেঙে 2 টুকরা হয়ে যাওয়ার কথা, একদিকে নিম্নকক্ষ একদিকে উচ্চকক্ষ। উচ্চকক্ষ গঠিত হওয়ার কথা 100 জনকে নিয়ে, তার মধ্যে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী বিরোধী দলীয় জোট প্রায় 40% ভোট পেয়েছে, 100-র ভিতরে 40 পাওয়ার কথা, আর বাকিগুলো অন্যরা ভাগযোগ করে পাওয়ার কথা। এই কর্মকাণ্ড যদি আপনারা প্রদর্শন না করেন আর গণভোটের রেজাল্টটা মেনে পরবর্তী পদক্ষেপ যদি না নেন, তাহলে এটা হবে বাংলাদেশের ইতিহাসে, আমার মনে হয় বাংলাদেশ না, আমি এখানে 26টা দেশের নজির নিয়ে আসছিলাম, এত কিছু বলার এখানে চান্স নাই। একেবারে সুইজারল্যান্ড থেকে শুরু করে সর্বশেষ শ্রীলঙ্কা পর্যন্ত এই 26টা দেশে একটা উদাহরণ নাই যে পৃথিবীতে মানুষ গণভোটের রায় মানে নাই, এরকম কোনো উদাহরণ দুনিয়ার ইতিহাসে আর একটাও নাই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের উচিত হবে, আমাদের সকলের উচিত হবে এই গণভোটের রায়টা আপনারা মেনে নেবেন। You will comply with the referendum, and according to the referendum you will comply with the other provisions of the order, and you will call for constitution reform. অ্যাসেম্বলির মিটিং ডাকবেন, সেই মিটিং 180 দিনের মধ্যে শেষ করবেন। শেষ করার পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়ে যাবে, সংস্কারগুলো বাস্তবায়ন করবেন, গণভোট ইমপ্লিমেন্টেড হবে, তখনই বাংলাদেশ একটা নতুন যাত্রার সূচনা হতে পারে। আর যদি তা না হয় তাহলে যেই লাও সেই কদই থেকে যাবে। আরেকটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি হচ্ছে, অনাস্থার ক্রাইসিস তৈরি হচ্ছে, কোর্টে গিয়ে ক্রাইসিস তৈরি হচ্ছে। আমি খুব অবাক হই, এই রাজনৈতিক প্রশ্নের সমাধান তারা কোর্টে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো,
তত্ত্বাবধায়ক সরকারের সমাধান বাংলাদেশের কোর্ট দিয়ে বাংলাদেশের ইতিহাসে কি ভালো হলো না খারাপ হলো? তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছিলাম আমরা রাজনৈতিকভাবে, এটাকে ওনারা নিয়ে গেছেন কোর্টে, কোর্টকে বলছেন অসাংবিধানিক। 17 বছর দেশে আগুন জ্বলছে, এখন এসে কোর্ট আবার বলছেন সাংবিধানিক। তো এখন সাংবিধানিক হিসেবে আবার তত্ত্বাবধায়ক সরকার জাতির জীবন থেকে চলে গেছে 17 ইয়ার্স। দিস অ্যাপ্রোচ ইজ এ ব্যাড অ্যাপ্রোচ, chaotic approach, destructive approach, unconstitutional approach, unpolitical approach, unstable approach। বাকিটা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।